আলহামদুলিল্লাহ, অবশেষে প্রকাশ্যে ওসমান হাদির খুনি ফয়সালের বাবা মাকে ফাঁসির নির্দেশ দিল আদালত। চাঞ্চল্যকর শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় এক অভূতপূর্ব ও বিতর্কিত রায় ঘোষণা করেছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ পলাতক থাকায় এবং তাকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আদালত তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে ফাঁসির আদেশ দিয়েছে। এই রায়কে অনেকে প্রতীকী শাস্তি হিসেবে দেখছেন, যা সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত 14 ডিসেম্বর 2025-এ পল্টন মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। পরে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পল্টন থানায় মামলা দায়ের হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তদন্ত করে 6 জানুয়ারি 2026-এ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এতে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পাশাপাশি তার বাবা মা, স্ত্রী, শ্যালক, বান্ধবী সহ পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। অভিযোগ ছিল তারা অস্ত্র সরবরাহ, আশ্রয় প্রদান, মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় সহযোগিতা করেছেন। তবে ফয়সাল নিজে পলাতক রয়েছেন। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে তিনি ভারতে বা দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া তাকে ধরা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আদালতের যুক্তি ছিল প্রকৃত খুনি ধরা না পড়ায় তার নিকটতম পরিবারের সদস্যদের ওপর দায় চাপানো যায়, যারা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সহায়তায় সরাসরি জড়িত ছিলেন। ট্রাইব্যুনালের বিচারক বলেন, যখন মূল অপরাধী পালিয়ে বেড়াচ্ছে তখন তার সহযোগীদের কঠোর শাস্তি না দিলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। এই ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অস্বীকার করা যায় না। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, যদিও প্রকৃত খুনি এখনো ধরা পড়েনি, তবু এই কঠোর পদক্ষেপ বিচারের পথে এক ধাপ এগিয়েছে। আমরা ফয়সালকে ধরে আনার দাবি অব্যাহত রাখব। অন্যদিকে ফয়সালের পরিবারের আইনজীবীরা এই রায়কে অমানবিক ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। তারা বলেন, ছেলের অপরাধের জন্য বাবা মাকে ফাঁসি দেওয়া কোনো আইনসম্মত নয়। এটি প্রতিশোধমূলক বিচার। আমরা হাইকোর্টে আপিল করব। রায়ের পর ফয়সালের মা হাসি বেগম কারাগার থেকে একটি অডিও বার্তা পাঠিয়েছেন বলে দাবি করা হচ্ছে। সেখানে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ফয়সাল, তুই যেখানেই থাকিস মাকে বাঁচা। আমরা তোর জন্য মরতে রাজি, কিন্তু তুই ফিরে আয়। এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা মামলাকে আরো আবেগঘন করে তুলেছে। এদিকে মামলার তদন্ত এখন সিআইডির অধীনে। আদালত 3 ফেব্রুয়ারি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু রায় ঘোষণার পর সেই তারিখ আরো পিছিয়ে যেতে পারে। চার্জশিটে ফয়সালের 53টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে 1.27 বিলিয়ন টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এগুলো মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। সমাজের বিভিন্ন মহলে এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি বিচার বিভাগের সাহসী পদক্ষেপ, যা অপরাধীদের পরিবারকেও ছাড় দেয় না। আবার কেউ বলছেন এতে নিরপরাধ বয়স্কদের শাস্তি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলা জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ। যাই হোক, এই রায়ের পর ফয়সালের গ্রেফতারের ওপর চাপ আরো বাড়ল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে ধরার চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির পরিবার ও সহযোগীরা বলছেন, আমরা শান্তি চাই না, বিচার চাই। ফয়সালকে না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। তফসিল ঘোষণার পর অভিযানে 179 অস্ত্র উদ্ধার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে 179টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। রোববার আইএসপিআর বিষয়টি গণমাধ্যমকে অবগত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে 179টি অস্ত্র ও 1941 রাউন্ড গোলা বারুদ উদ্ধারের পাশাপাশি 1774 জনকে আটক করা হয়।
14,000 সাংবাদিকের তথ্য ফাঁস, যা বলল ইসি। সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল, তবে এতে ডাউনলোডের অপশন ছিল না। শনিবার ইসির ওয়েবসাইটটি থেকে 14,000 সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। পরবর্তীতে শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথটিও বন্ধ করা হচ্ছিল। এ সময় আগে নিবন্ধনকারীদের মধ্যে যারা নিজের ড্যাশবোর্ডে লগ ইন করেছেন তারা অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছেন। কাজেই তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়। কিছু সময়ের জন্য এনআইডি, নাম এমন তথ্যগুলো দেখা গেছে, কিন্তু ডাউনলোডের সুযোগ ছিল না। তিনি বলেন, তথ্য তো কেউ ফাঁস করেনি। আমাদের সাইটে কাজ করার সময় ওপেন ছিল। এটা হ্যাক করে বা অন্য কোনো পন্থায় কেউ তথ্য নিয়ে কোনো অপকর্ম করেছেন বলে অভিযোগ আসেনি। অনেকে অভিযোগ করেছেন পেশাদার কোনো ফার্ম নয়, বরং এআই দিয়ে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে রুহুল আমিন মল্লিক বলেন, এটা আমাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা যায় নাকি? সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটটি ডেভেলপ করে ইসি। নির্বাচন দেখার জন্য প্রথমবারের মতো গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের এই সাইটটির মাধ্যমে আবেদন নিচ্ছিল সংস্থাটি। তবে নানা তথ্য সরবরাহগত জটিলতায় সাংবাদিকরা ঘোর আপত্তি জানালে সে উদ্যোগ থেকে সরে আসে কমিশন। ফলে আগের মতোই এবারও ম্যানুয়ালি আবেদন নিয়ে যাচাইয়ের পর সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে। জোটের পরিণতি কি হবে তা নির্বাচনের পর দেখা যাবে, বললেন নাহিদ। জোটের পরিণতি কি হবে তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন তারা। রোববার সকালে রাজধানীর সাইদনগর নির্বাচনী প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে, তবে কম সময়েই ভালো সাড়া পাচ্ছি। 11 দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, 11 দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে। যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে। নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা 11 আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ মিরপুর গাবতলী পশুরহাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচা বাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 22 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 8 বিধি সহ ফৌজদারি কার্যবিধির 160 ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।